সম্মিলিত ইসলামী ব্যাংক যে 5টি রুগ্ন ব্যাংকে নিয়ে গঠিত হয়েছিল, সেই ব্যাংকগুলো কি আবারও তার পূর্বের মালিকদের কাছে ফেরত দেওয়া হয়েছে? বিশেষ করে সেই ব্যাংকগুলো কি এস আলম গ্রুপকে আবারও ফেরত দেওয়া হয়েছে? এই বিতর্কটা সামনে এসেছে মূলত ব্যাংক রেজলিউশন আইন 2026 পাশের পর। এই পরিস্থিতিতে এটি কি আসলেই তাদের কাছে দেওয়া হচ্ছে, নাকি ব্যাংকগুলোকে রিফর্ম করা হচ্ছে? আবার অনেকে বলছেন যে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটা জামায়াতের গহব্বরে ঢুকে গেছে, সেটা জামায়াতের গহব্বর থেকে বের করে আনা হচ্ছে। আসলে বাস্তবে কি ঘটছে আমরা একটু দেখি। মূলত এই যে 5টি ব্যাংক আমি একটু বলে নিই, সেই 5টি ব্যাংক হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, গ্লোবাল ইসলামী ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং এক্সিম ব্যাংক। এই 5টি ব্যাংককে একত্রিত করে একটা বৃহৎ ব্যাংক প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করে। মূলত এই উদ্যোগটা শুরু হয়েছিল শেখ হাসিনার সময় থেকে, এবং ডক্টর ইউনূসের সরকার সেটা কন্টিনিউ করে, এবং তারা বাস্তবেও একটি সম্মিলিত ইসলামী ব্যাংক নামে একটি বৃহৎ ব্যাংক প্রতিষ্ঠা করেন। এই 5টি ব্যাংকের মধ্যে 4টির মালিকানাই ছিল মূলত আওয়ামী লীগ সরকারের পতনের পর ব্যাংক থেকে যারা নামে বেনামে হাজার হাজার কোটি টাকা সরিয়ে নেওয়ার অভিযোগ ওঠে, সেই এস আলমের নামে ছিল এই 4টি ব্যাংকই। ব্যাংকগুলোকে পুনর্গঠনের চেষ্টা করে ব্যাংক রেজলিউশন আইন 2026 নিয়ে এই আইনে একটা বিশেষ সংশোধনী দ্বারা যুক্ত করা হয়েছে, যা নিয়ে মূলত অর্থনীতিবিদরা উদ্বেগ প্রকাশ করছেন। সেই মালিকানা হস্তান্তরে বলা হয়েছে, ব্যাংকগুলোর রেজলিউশনের যাওয়ার আগে যারা শেয়ার হোল্ডার ছিলেন বা বাংলাদেশ ব্যাংক যাদের উপযুক্ত মনে করবে, তারা নির্দিষ্ট শর্তে পুনরায় শেয়ার কিনতে বা মালিকানা পেতে আবেদন করতে পারবেন। এখানেই হচ্ছে বিতর্কটা শুরু হয়েছে। এবং এখানে এই শর্তগুলোর মধ্যে সেই মালিকানা ফিরে পেতে যেটা বলা হচ্ছে যে 7.5% ডাউন পেমেন্ট, অর্থাৎ এই ব্যাংকগুলোকে সচল করতে যে বিপুল পরিমাণ অর্থ প্রায় 35,000 কোটি টাকা ইনজেক্ট করেছে, তার মাত্র 7.5% পরিশোধ করেই মালিকানা পুনরায় তাদের নিয়ন্ত্রণের জন্য আবেদন করতে পারবে। এই ব্যাংকগুলোকে আবার তাদের আয়ত্তে ফিরিয়ে দেওয়ার জন্য, অর্থাৎ পূর্বের মালিকদের কাছে দেওয়ার জন্য মূলত বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীরাও কিছুদিন আগে তারা বিক্ষোভ মিছিল করেছেন। অথচ প্রশ্ন হলো, কোনো ব্যাংক বেসরকারীকরণ হবে না কার নিয়ন্ত্রণে যাবে বা কার মালিকানায় যাবে, এখানে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের সংশ্লিষ্টতার কোনোই সুযোগ নেই। তার মানে কি, ডাল মে কুচ কালা হ্যায়, সহজ কথায়। এই গ্রুপটির সবচেয়ে বড় যেটা ব্যাংকগুলোকে এবং যার নামে দেওয়া হচ্ছে বলা হচ্ছে, সেই এস আলম গ্রুপের তার নিজের নামেই প্রায় 2.25 লক্ষ কোটি টাকার ঋণ খেলাপি আছে। এখন তাদের নামে যদি এই ব্যাংকটা আবার যায়, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে? প্রশ্নটা সেই জায়গায়। তারা যখন তাদের নামে ব্যাংকটা পাবে, তখন তারা কি করবে? তাদের যে ঋণ খেলাপি আছে এটাকে মওকুফ করার চেষ্টা করবে, এক। দ্বিতীয়ত হচ্ছে, তাদের ওই ব্যাংকগুলোর থেকে যে রুগ্ন যে 5টি ব্যাংক, ওইখান থেকে লোন নিয়ে যে প্রতিষ্ঠানগুলো তারা চালু করেছে, বাস্তবতা তারা চালু করেনি, সেই ব্যাংক প্রতিষ্ঠানগুলোকে চালু করার নামে আবার তারা ওই ব্যাংকগুলোর থেকে কি করবে? ঋণ নেবে, নিয়ে আবার তারা ঋণ খেলাপি। তারা যেখানে আগের ঋণ খেলাপির ওই টাকাটাই পরিশোধ করতে পারতেছে না, কি করে তারা ব্যাংকে এই যে নির্দিষ্ট পার্সেন্টেজের ডাউন পেমেন্ট দিয়ে ব্যাংকের মালিকানা ফেরত পাবে? খুব স্বাভাবিকভাবেই প্রশ্নটাকে, আপনার আগের লোনের নিয়েই আপনি ঋণ খেলাপি হয়েছেন, দিতে পারতেছেন না, আবার কি করে নতুন টাকা দিয়ে আপনি ব্যাংকের মালিকানা কিনে নেবেন? তার মানে এই সহজ কথায় এটা নিয়ে যে জটিলতাটা হয়েছে, সেটা হচ্ছে, একদিকে সরকার বা একটা পক্ষ বলছেন যে ডক্টর ইউনূসের সময় ব্যাংকটা রিফর্মের নামে মূলত একটি রাজনৈতিক দলের সকল কর্মকর্তা কর্মচারী সেখানে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা প্রকারান্তরে সেই সম্মিলিত ইসলামী ব্যাংক থেকে তারা নামে বেনামে সেই গোষ্ঠীটি লোন তুলে নিচ্ছে। মূলত যেটি ছিল এস আলম গ্রুপের 4টি ব্যাংক ছিল তাদের নিয়ন্ত্রণে। ঋণখেলাপি 20টি প্রতিষ্ঠান চিহ্নিত করেছে। সেই ঋণখেলাপি 20টি প্রতিষ্ঠানের মধ্যে 11টি হচ্ছে এস আলম গ্রুপ অথবা তাদের সংশ্লিষ্ট গ্রুপগুলার নামে সেই ঋণগুলো নেওয়া হয়েছে। কাজে তারা কতটা যে শক্তিশালী এবং কিভাবে তারা নিয়ন্ত্রণ করে, আপনারা এখান থেকেই বুঝতে পারছেন। যাই হোক, ডক্টর ইউনূস সরকার ক্ষমতায় আসার পর কি করলেন? তিনি যে সম্মিলিত ইসলামী ব্যাংক যেটাকে সচল করার চেষ্টা করলেন, সেখানেও
একটি রাজনৈতিক পক্ষ, তাদের দলীয় লোক বসানো হয়েছে। সেই ইসলামী ব্যাংকের কর্মকর্তা কর্মচারীদের আপনারা দেখেছেন নির্বাচনে কারচুপি করার মতো অপরাধের সাথেও তারা জড়িত হয়েছেন, এবং দলীয় লোকজনের সাথে কিভাবে তারা সলা পরামর্শ করছেন অডিও কলে বা হোয়াটসঅ্যাপের কলে, আপনারা দেখেছেন, সেটা মিডিয়া এসেছে। এখন এদের কাছ থেকে, এই গব্বর থেকে আপনি ব্যাংককে উদ্ধার করে আবার যদি পূর্বের সেই মালিকানা ছিল যারা, সেই এস আলম গ্রুপ, তারা যদি আবার এটাকে দখল করে নেয়, তাহলে ওই যে একটু আগে আমি যেটা বললাম, তারাও আবার কি করবে, তার আগের প্রতিষ্ঠানকে সচল করার নামে ওইখান থেকে লোন নেবে, এবং নতুন করে তারা আরও লোন স্যাংশন করার চেষ্টা করবে এই ব্যাংকগুলোর থেকে। যার মানে আলটিমেটলি এই ব্যাংকগুলা তাদের যে রুগ্ন দশা ছিল, শেষ করবো আমি এটা বলে, যদি এটা অত্যন্ত সতর্কতার সহিত মালিকানা চেঞ্জের ব্যাপারটা সরকার ডিল করতে না পারে, অথবা যে সম্মিলিত ইসলামী ব্যাংক নামে যেটা যাত্রা শুরু হয়েছে, এটা যদি সঠিকভাবে হ্যান্ডেল করতে না পারে, তাহলে সেই পূর্বের মালিকরা যদি আবার তাদের মালিকানা সম্পূর্ণভাবে ফেরত পেয়েই যায়, তাহলে এরা শেখ হাসিনার সময় যেভাবে তারা ঋণ নিয়ে ঋণ খেলাপির মেয়াদটা তারা 5 থেকে 10 বছরে নিয়েছে বা 15 বছরে নিয়েছে, ঠিক এরা বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকেও বা বর্তমানে এই বিএনপি সরকারকেও ভোগাবে। এরা তাদের নামে নেওয়ার পরেই নামে বেনামে আবার ঋণ নিয়ে সেই ঋণ খেলাপির পরিমাণটা বছরের পর বছর সরকারকে ঘুরাবে এবং সরকারকে অর্থনৈতিকভাবে একটা খাদের কিনারায় নিয়ে যাবে। কাজেই এই যে আইনটা করা হয়েছে, সেই ব্যাংক রেজুলেশন, আমি মনে করি সেটা অত্যন্ত সতর্কতার সহিত, এবং সেই পূর্বের যাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ আছে তাদেরকে না দিয়ে ব্যাংকের ম্যানেজমেন্টটা এমনভাবে নিয়ন্ত্রণ করতে হবে যাতে করে তারা কোনোভাবে আর নতুন করে ঋণ নিয়ে ঋণ খেলাপি না হয় এবং সরকারকে কোনো ধরনের বিপদের মধ্যে না ফেলে।